এর আগে ক্লাসে আমরা জন ডানের বেসিক পেপার নিয়ে কথা বলছিলাম এবং একটা কবিতা শেষ করছিলাম, তাই না? দ্য সানরাইজিং। তো আজকে আমরা তার আরেকটা কবিতা, সেটা নিয়ে আলোচনা করব। কবিতাটা আসলে শেষ করতে পারবো কিনা জানি না, স্পেশালি আইসা আসলে তাড়াহুড়োর ভিতরে শুরু করছি। তো দেখি, আমি চেষ্টা করবো যদি পারি শেষ করতে। আসলে এই কবিতাগুলোতে মজার ছোট মিনিং, বাট আসলে ডিটেলসে পড়তে গেলে আমি যেভাবে চেষ্টা করি আর কি, ডিটেলসে প্রত্যেকটা লাইনকে তোমার ব্যাখ্যা করে করে পড়লে কি হয়, এই লাইনগুলো একেবারে মুখস্থ হয়, মেমোরাইজ হয়। এই কারণগুলোতে আমি একটু সময় নেই কবিতাগুলোতে, তাও আমি চেষ্টা করব। তো আজকের যে কবিতাটা আমরা যদি দেখি, এইটা ভ্যালিডেশন দেওয়ার পরে কি লিখছে, ফরবিডিং মর্নিং। আমরা একটা কবিতার নাম, ঠিক আছে? কবিতাটার নাম আমরা কি পেলাম? ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং। তো আমরা এই মেটাফিজিক্স সম্পর্কে জানছি। তো আমরা জন ডান, এটাকে লিখছে আমরা জানি জন ডান, নাকি? এই জন ডানের আগে তার সম্পর্কে একটু জানতে হবে, নাকি? তার সম্পর্কে আগের ক্লাসে জানছি আমরা, তাও একটু কথা বলি। তো এই জন ডানের রাইটিং গুলার মধ্যে আমরা কয়েকটা থিম পাবো। এগুলা কি? লাভ নিয়ে সে লিখতো, তার লেখার মধ্যে সেক্সুয়ালিটি ব্যাপারগুলো পাবা তুমি, ঠিক আছে? তার লেখার মধ্যে রিলিজিয়ন, ডেথ, এই জিনিসগুলো থাকে। তো এইটাও একটা মেটাফিজিক্যাল লাভ পয়েন্ট। যদি বলা হয় ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং কি টাইপের কবিতা, এটা একটা মেটাফিজিক্যাল লাভ পয়েন্ট। তার মানে কি, এখানে লাভ যে ব্যাপারটা সেটাকে দেখাচ্ছে, প্লাটনিক লাভ, পিওর ভালোবাসাটা কি আছে। এর আগের ক্লাসে তো দেখা গেছে সূর্যের প্রশংসা করতে তুলে ফেলাইছে, নাকি? তো এইটার মধ্যে আসলে রিয়েল লাভটা, পিউরিটিটা কি, যে বর্তমানে আমরা যেটাকে ভালোবাসা বলি, সেটা আসলে অরিজিনাল লাভ না। এটাকে বলতেছে গার্লস ব্লুনারি না লাভার্স নামের কথাটা সে এখানে বলে। যাই হোক, এখানে অনেক দেখা গেছে কবিতাটা সহজ, আমি যদি মিনিং বলি একেবারেই সহজ, বাট কবিতায় আমরা যদি দেখি বিভিন্ন ইলিউশন আছে, আমরা যদি দেখি কবিতায় বিভিন্ন যে মেটাফিজিক্যাল কনসেপ্ট, মেটাফিজিক্যাল যে মেটাফরিক্যাল কনসেপ্ট, এই ব্যাপারগুলো আসছে। এই ব্যাপারগুলো বোঝার জন্য মূলত আসলে এটা আমি আজকে হয়তো ওরকম ভাবে প্রিপারেশনটা আমি নেই নাই, যে কারণে কত ডিটেলসে আমি নাও বলতে পারি। আজকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে। তো এই যে জন ডান কি লিখছে, আ ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং, এই কবিতাটা লেখার একটা বেসিক কারণ আছে। আমরা জানি জন ডানকে কি বলা হয়? মেটাফিজিক্স। কে লিখছিল, কে দিছিল সর্বপ্রথম? ড্রাইডেন। 1693 সাল সর্বপ্রথম এই জন ডানকে মেটাফিজিক্স পয়েন্ট নামে কথা বলছিল, ঠিক আছে? কে বলছিল? জন ড্রাইডেন। এই সালগুলা ইম্পর্টেন্ট থাকতে পারে। তারপর 1781 সালের দিকে স্যামুয়েল জনসন তাদের একটা গ্রুপ করছিল। এগুলো আগে বলছি, জাস্ট এগুলা মনে করে দিলাম। তো এই যে ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং, এটা কেন লেখা হয়েছে? মূলত আমরা জানি তার লেখাগুলা সবগুলাই পাবলিশ হচ্ছে তার মারা যাওয়ার পর। তুমি যদি একটু দেখো, তার লেখাগুলা, বেশিরভাগ লেখাগুলা পাবলিশ হচ্ছে কি তার মারা যাওয়ার পর। তো সে তো আসলে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। তো সে আসলে জ্ঞানী ছিল এবং পরবর্তী জীবন কিন্তু সে সন্ন্যাসী নিছে বা রিলিজিয়াস একদম চার্চের ক্লার্জিম্যান হয়ে গেছে। তো তার লাইফে অনেক অভিজ্ঞতা আছে। তো তার এই যে পড়ালেখাগুলা, তার বিভিন্ন এক একটা সিচুয়েশন, আমরা যেমন একটা সিচুয়েশনে পড়ছি, সাপোজ ধর আমি কিছুদিন আগে অনেক ঝামেলার মধ্যে বসলাম, তাই না? গ্রুপ তখন কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন কথাগুলো বলছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন নৈতিক কথা বলছি না? তো এগুলো তো আমি আসলে প্রকাশ করতে পারছি। তখনকার সময় যে সিচুয়েশনটা হইতো, ওই সিচুয়েশনে ধরো তুমি একটা সিচুয়েশনে পড়ছো, পড়ার পরে তোমার যে মনের কথাগুলো, এগুলো ওই লেখা, এগুলো হয়তো তোমার কোন পছন্দের মানুষকে বলবা, অথবা পাশাপাশি তুমি কি করবে, এগুলারে লেখা স্মৃতি হিসেবে।
আমরা যেমন স্মৃতি ডায়েরি লিখি না অনেকে, তো আগেরকার মানুষদের এরকম অভ্যাস ছিল। তো যাই হোক, বিভিন্ন ইনসিডেন্টে পড়তো, পড়ার পরে লিখতো। তো সে যখন মারা যায় আমরা দেখি জন্মদান জন্মসাল মৃত্যুসাল যদি তুমি দেখো 1572 সালে সে জন্মগ্রহণ করছে 19 তারিখে, এবং মারা গেছে কত 1631 সাল, এই সময়টা সে মারা গেছে। তো তার এই যে লাইফ এর মধ্যে, ঠিক আছে, বিভিন্ন ইনসিডেন্টের সময় সে বিভিন্ন জিনিসের ফেস করছে, করার পরে তার মনের অবস্থা যেমন ছিল, যেমন একটা কবিতা পড়ার সময় ধরো তুমি একটা কথা বলছো, নর্মালি একটা কথা বলছো, এখন তোমার এই কথাটায় আমি যদি মিনিং খুঁজতে যাই, আমার কি করতে হবে? তোমার মেন্টাল সিচুয়েশনটা কেমন সেটা বুঝতে হবে। তুমি একটা কথা বলো, একটা লাইন বলে দিলে, সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন, এটা আমিও জানি, সবাই জানে, সবাই দেখলো, লাইফটা এগিয়ে গেছে। কিন্তু এই যে তোমার এই কথাটা যে তুমি বলছো, এই কথাটার যে গুরুত্বটা কত, কথাটা তুমি কতটুকু ডিপনেস বুঝাইছো, এটাকে বুঝতে হলে আগে রিডার্সদের, রাইটারের মেন্টাল কন্ডিশন বুঝতে হবে, যে তুমি এই কথাটা কেন লেখছো। তোমার সিচুয়েশনটা বুঝে যদি আমি বুঝি না আসলে তার লাইফের সাথে একটা খারাপ ঘটনা আছে, তার লাইফে এইটা এক্সপিরিয়েন্স করার সাথে এই কথাটা আসছে, এবং এই কথাটা তার লাইফ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। ব্যাপার হচ্ছে এরকম, একটা কবিতা যখন পড়বা, প্রথমে লেখকের মেন্টাল সিচুয়েশনটা ওই সময়টায় কেমন ছিল। কারণ ওই সময় ধরো তুমি একটা কথা যখন বলো, খুব কষ্টে যখন একটা কথা বলো এবং খুব আনন্দে যখন একটা কথা বলো, এই কথাগুলোর এক একটা ভ্যালু এক এক রকম। মানুষের কাছে এগুলো একটা মোরাল টিচিং। আমি একটা কথা লেখলাম, ধরো আমি রেগুলার প্রায় সময় বিভিন্ন লেখালেখি, তো এগুলা কি সবার কাছে আমার কথাটা ভালো লাগছে, বাট আমি কোন সিচুয়েশনে লিখছি, ওই কথা, ওই সিচুয়েশন যদি তুমি বোঝো না ভাই এই সিচুয়েশনটা আসলে ঠিক হয় নাই, তাহলে আমারও সাবধান থাকতে হবে। বা এই যে এই সিচুয়েশনে লেখছে, আরে তার এই সিচুয়েশন থাকলে আমরা কি করতাম, সে কতটুকু চিন্তা করছে। আমরা কিন্তু এই সিচুয়েশন, এই যে লিখবে তার মেন্টাল সিচুয়েশনটা বুঝে যদি কবিতা বুঝতে যাই, চমৎকার একটা মিনিং তুমি পাবা। আর যদি নর্মালি কবিতা পড়া যাও, হ্যাঁ কবিতার ভিতরে মিনিং পাবা, যেমন ডিটেলসে পড়তেছে কবিতার ভিতরে মিনিং আছে, বাট একটা মজা যে আছে এইটা আর পাবা না। সাপোজ ধরো একটা এক্সাম্পল দেই, ইলিশ মাছ, সাহিত্য হইলো ইলিশ মাছের মতো। সাপোজ বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম্পল দিই, তো ইলিশ মাছ যেমন, তোমার ইলিশ মাছটা কি খাইতে মজা, তুমি টেস্টটা নাও, স্বাদটা অনেক মজা, কিন্তু যখন তুমি ইলিশ মাছ কাঁচা খেতে পারবা না। এটা একটা প্রসেসিং করে এটাকে কি করতে হবে, চলতে হবে। এরপরে এটাকে কি করতে হবে, কাইটা প্রসেসিং করে এটা ভিতরের ময়লাগুলা বাইর করে তারপর ভাজতে হবে। ভাজার পরে এই জায়গা থেকে কাটা বের করে এবার তোমার যে খাওয়া, ওইটার স্বাদটা তুমি পাবা। ঠিক সাহিত্য এমন, উপরে দেখতেছো, উপরেরটা পড়ে গেছো মজা নেই, আরে ইলিশ মাছ নামই শুনছো, ইলিশ মাছটা দেখতে এরকম ফিল আছে না। ইলিশ মাছটা কাটছে, কাটার পরে ভিতরে দেখলো রক্ত পড়তেছে, এইটা পড়তেছে, ওইটা পড়তেছে, ভালো লাগে না। এইটাতে যখন ভাজা হয়েছে, এইবার এটার মধ্যেও কিছু কাটা থাকে, এগুলো যখন উঠে তুমি খাও, এটা কি থাকে, এটা মজা থাকে। ঠিক সাহিত্য এমন, তোমার উপরে যেগুলো দেখতেছো এগুলো আসলে সাহিত্যের কথা। তুমি এটাকে কাইটা ছিঁড়া, এটার কন্ডিশন সবকিছু বুঝা যখন তুমি খাবা, এইটার মতো মজার আর কিছু। তা আমাদের প্রবলেম কি, আমরা এতটুকু ধৈর্য নাই যে এতটুকু ভিতরে যাবো, উপর দিয়ে খাওয়ার চেষ্টা করি না। তো যাই হোক, অনেক এক্সট্রা কথা বলছি, যাই হোক। তো এইটার মধ্যে ঠিক আমরা যদি দেখি, এই জন ডান বিভিন্ন মেন্টাল সিচুয়েশনের সময় এক একটা সিচুয়েশনে এক একটা কবিতা লেখছে। ঠিক এইটাও একটা ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটছিল যেটার মাধ্যমে এটা লেখছে। এই ভ্যালিডেশন কথাটার মানে তোমরা যদি বলো, ফেয়ারওয়েল, আমরা বলি না ফেয়ারওয়েল, বিদায় নেওয়া, বিদায় একটা বেলা, বিদায়ের সময়। ফরবিডিং মানে কি, নিষেধ করা, নিষিদ্ধ। মর্নিং, এই মর্নিং মানে সকাল না, মানে কি দুঃখ করা, মানে বিদায়ের সময় দুঃখ করো। মানে তোমার থেকে ধরো সাপোজ আমি একেবারে তোমাদের থেকে বিদায় নিতেছি, যে আমার আর দেখবা না, আমি খুব অসুস্থ, আমি বাইরে চলে যেতেছি, ঠিক আছে, বিদায় নিতে। তো এই সময় মনে করো, যদিও এত খারাপ হবে না, ধরো সাপোজ আমার আত্মীয় স্বজন দেবো, আমার মা, আমার বোন বিদায় নিতেছি, এরা কান্নাকাটি করতেছে, বোঝাই সিচুয়েশনটা, আগে সিচুয়েশনটা ফিল কর, যে এই সিচুয়েশনে কি কি কথা বলে সান্ত্বনা দেওয়া যাবে, কি কি কথার গুরুত্বটা কি। যখন তুমি এই যে বিদায় নিচ্ছ, ওই সিচুয়েশনটা কেমন, খুব মর্মান্তিক না? যেমন মেয়েরা যারা বিবাহিত তারা বলতো, যখন বাবা মার থেকে বিদায় নাও তখন সিচুয়েশনটা কেমন, ঠিক এরকম একটা সিচুয়েশন এখানে আমাদের দেখা। তো এখানে আমরা যদি দেখি, এই জন ডান, এটার জন্য তার একটু লাইফ স্টাইলটা জানতে হবে। জন ডান
বিয়ে করছে কাকে? অ্যানি মুরকে না? তাকে যখন বিয়ে করে মেয়ের ফ্যামিলি কিন্তু মেনে নেয়। তো জন ডান কি করছে? এই মেয়েটাকে নিয়ে পলায় নিয়ে আসছে। মানে সে বিয়ে করবে, সে কি করছে? পলায়া বিয়ে করছে। তো যখন বিয়ে করে, এখন ধরো একটা মেয়ে, তার যদি দেখো প্রথম ঘরকে, বাবা মায়ের আদর নাকি, এগুলা ছাইরা একটা ছেলের সাথে সে আইসা করছে। আসার পর একটা ছেলের সাথে সে থাকছে, তাদের সন্তান হয়েছে বা তাদের সন্তান হয় নাই, নিউ বিবাহিত এরকম একটা অবস্থা, এবং সন্তান হবে, প্রেগনেন্ট, কিছুদিনের মধ্যে সন্তান হবে। এখন এই সিচুয়েশনে যদি হাজবেন্ড তারে ছাইরা যদি কাজের জন্য বাহিরের বিদেশে যায়, মেয়ের বাবা মা নাই বাসায়, হাজবেন্ডের অবস্থায়, হাজবেন্ডও চলে যাচ্ছে, এরা পলায় বিয়ে করছে, এদের তো মনে করো ভিতরে দেখা গেছে একজন আরেকজনের কত পছন্দ। ঠিক ওই সিচুয়েশনটায় কত একটা করুণ সিচুয়েশন, তাই না? তো ঠিক এইরকম এই জন্ডা 1611 আর 12, কিছু কিছু বইতে 12 আছে, তোমাদের বইতে যেটা থাকবে সেট সাজেশনে সময় আপডেট হয় তো 11 দেওয়া থাকে বেশিরভাগ, তো 12 অনেক জায়গায় আসছে, কেন দিকে দেখলাম 11 আর 12 সালের দিকে সে ইংল্যান্ডে তো ছিল, ইংল্যান্ড ছাইরা তোমার ইউরোপ কন্টিনেন্টাল, ঠিক আছে, কন্টিনেন্টাল ইউরোপে তারা কোন একটা কাজে সে যাচ্ছিল, কন্টিনেন্টাল ইউরোপ, স্পেশালি ফ্রান্সে। ফ্রান্সে সে কি করতেছিল? একটা কাজের সময় যাচ্ছিল, তার ওয়াইফ তাকে বিদায় দিচ্ছিল। ঠিক এই যে ওই সিচুয়েশনটায় যখন সে তার ওয়াইফকে বাসায় একা রেখে, একে তো ওয়াইফ কিন্তু বাবা মার সাথে যায়, দ্বিতীয়ত এই মানুষটার উপরে সে বিশ্বাস করে এতদিন ছিল, এবং তাদের মধ্যে অনেক ভালোবাসা, অনেক গভীর ছিল, আমরা জানি। তো এত ভালোবাসার মানুষ এখন তারে ছাইরা মনে করে কিছু দিনের জন্যই বাইরে যাচ্ছে, মেয়ে মেন্টাল কন্ডিশন কেমন? কান্না করবে স্বাভাবিক। তো ঠিক এই তার অবস্থা, তার ওয়াইফের অবস্থা ঠিক এইরকম, কান্না কান্না অবস্থা। তখন এই জন্ডানে তো যেতে হবে, তো সে কি করে? এই ওই সিচুয়েশনে সে তার ওয়াইফকে কিছু কথা বইলা সান্ত্বনা, কিছু কথা বলছিল যে আসলে বিদায় নিচ্ছি, এই সময় মন খারাপ করার কিছু নাই। সে এই বিদায় নেওয়াটাকে বিভিন্ন জিনিসের সাথে দেখবা আমরা কম্পারিজন করছি, ঠিক আছে, কম্পারিজন করে দেওয়া হয়েছে যে একটা আদর্শ বিদায় কিভাবে, ভালোবাসাটা আসলে কি। তুমি মনে করছো আমি দূরে চলে গেলে ভালোবাসাটা শেষ হয়ে যাবে আমাদের, আসলে না, এটার ভালোবাসা আর গভীর হবে, তুমি আমাদের মিস করবা, মিস করলে বুঝবা আমি তোমার লাইফে কতটুকু ইম্পর্টেন্ট ছিল, ঠিক না? ঠিক এরকম করে সে তার ওয়াইফকে কিছুটা সান্ত্বনা দিচ্ছিল, এবং ওই জিনিসগুলাই, ওই লেখাগুলাই মূলত আসলে এই ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং এ আসছে। তাহলে বুঝতে পারছো সিচুয়েশনটা কি? সে যখন বিদায় নিচ্ছিল তার ওয়াইফের কাছ থেকে, ঠিক ওই সিচুয়েশনে আসলে তার ওয়াইফ রান্না করতেছিল, তাদের মেন্টাল সিচুয়েশনটা কেমন ছিল, ওই সিচুয়েশনে সে তার ওয়াইফকে বোঝাচ্ছিল, বিভিন্ন সান্ত্বনা দিচ্ছিল, এবং সেটাই আমাদের এই ভ্যালিডিকশন ফরবিডিং, এবং এইটাই সবচেয়ে বিখ্যাত কবিতা জন্ডা, ঠিক আছে? তো এটা আসলে খুব মজা দিয়ে পড়া দরকার, এই কারণে আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো। তবে এখানে আর একটু কথা বলে নিই। তো এটা এটা তো লেখা হয়ে গেছিল, তখন লেখা হওয়ার পরে সে যখন মারা যায় 31 সালে, তখন মারা যাওয়ার 2 বছর পরে 1633 সালের দিকে আমরা যদি দেখি, 1633 সালে একটা বই পাবলিশ করা ছিল তার নামে, সেটা হলো তোমার সংস অফ সনেট। এখানে তুমি হলি সনেট পাবা, আমরা তার যত কবিতা আছে এই বইটার মধ্যেই ছিল। এই সংস অফ সনেট কবিতাগুলোর মধ্যে মূলত আসলে এই বইটা কি করা হয়েছিল, মানে এই কবিতাটা পাবলিশ করা হয়েছে। তাহলে আমাদের বেসিক যে ইনফরমেশন গুলা পাওয়া গেল। শুধু একটা কোশ্চেন আসতে পারে, বেনিডিকশন বলতে কি বুঝাইছে, ফেয়ারওয়েল, ফরবিডিং মর্নিং, ঠিক আছে, তাদের সিচুয়েশনটা কখন যাচ্ছিল, এটা কেন লেখা হয়েছিল, কোন সময় লেখা হয়েছিল, এই বেসিক ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার আসো আমাদের কবিতা সম্পর্কে, যে মেইন থিম গুলা বা মেইন যে পেপার গুলা কেন লেখা হয়েছিল, কিভাবে লেখা হয়েছে, এই জিনিসগুলো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছিলাম। এবং এই কবিতাটা একটা কি অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। অটোবায়োগ্রাফিক্যাল যেই কবিতাটার মধ্যে নিজের জীবনী থেকেই ফুটে তোলা। যেমন এই কবিতাটার মধ্যে জন ডান তার নিজের অবস্থাটাকে ফুটে তুলছে। তখন আমরা দেখব সে যখন তার ওয়াইফকে ছেড়ে কোথায় ফ্রান্সে যাচ্ছিল কোনো কাজের জন্য,
এবং ওই সময়টায় দেখা গেছে ওই যে বললাম যে সিচুয়েশনটা, আগের ক্লাসটা করলে তো অবশ্যই বুঝবা, এখানে যারা আছে আগের ক্লাসটা করছো, যে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল, যে একে তো তার ওয়াইফ যে অ্যানিমোর তাকে বিয়ে করে পলায় নিয়ে আসছে, একে তো বাবা মার সাথে ইয়া, এর উপর আবার তার হাজবেন্ডের সাথে তার খুব ভালো ছিল, এবং ওই সময়টা জানা যায় যে অ্যানিমোর আবার প্রেগনেন্টও ছিল। যার কারণে ওই সিচুয়েশনটায় যখন এই জনটা একটা মেয়েকে একা রেখা যখন অন্য দেশের জন্য পাড়ি দিয়ে যাচ্ছে, ফ্রান্সের জন্য উদ্দেশ্যে, ধরো সাপোজ তোমার হাজবেন্ড তোমাকে রেখা বিদেশ যাচ্ছে, ওই সিচুয়েশন কেমন হবে? অবশ্যই এখানে কান্নাকাটি বা আবেগ অনেক ব্যাপারগুলো থাকে। ঠিক ওই সময়টাই জনডা যখন ফ্রেঞ্চের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, ওই সময়টায় তার ওয়াইফকে সে কিছু কথা বলে শান্ত রাখছে, এবং এই যে কথাগুলা একটা পিওর যে লাভ আমাদের মধ্যে, এর আগে তো সানরাইজিং এর মধ্যে তো একটু বেশি আবেগিক দেখে ফেলছি, এখানের মধ্যে আসলে পিওর লাভ কি এটাকে তুমি খুঁজে পাও, যে আমরা দৈহিক ভালোবাসা থেকে সোল প্ল্যাটোনিক লাভ যেটা বলি, আত্মার যে ভালোবাসা, স্পিরিচুয়াল যে লাভ, এটাকে ফুটে তোলে। এবং এই কবিতাটার জন্যই কিন্তু সে সবচেয়ে বেশি বিখ্যাত। ঠিক আছে, তো যাই হোক, এই কবিতাটায় অনেক মিনিং পাবা তুমি। তো এর আগে তো অনেক কথা বলে ফেলছি, কত সালে এটা লেখা হয়েছিল, ঠিক আছে, কখন যাচ্ছিল, সবকিছু দেওয়া আছে। আমি জাস্ট কবিতাটা শুরু করতেছি, তোমাদের কাছে যাদের কাছে বইটা আছে বইটা নাও, যাদের কাছে বই নাই ওয়েবসাইট থেকে এটা বের করে নাও, ঠিক আছে। ভ্যালিডেশন ফরওয়ার্ডিং মর্নিং এর আমি কবিতাটা শুরু করে দিতে নাকি। এখানে কিন্তু আমরা অনেক ফিগার অফ স্পিচ বা এই ব্যাপারগুলো পাবো, যদিও তোমাদের শুধু আসে দুইটা কোশ্চেন, সেটা হলো কনসেপ্ট, মেটাফিজিক্যাল কনসেপ্ট যেটা, সেটা আসে। এই আর কি মেটাফিজিক্যাল পয়েন্টের যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো আসে। তো মেটাফিজিক্যাল পয়েন্টের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি আগের ক্লাসগুলোতে দিচ্ছি, যারা নোট করছো ওই ক্লাসটা দিয়ে এই ক্লাসটা বোঝার চেষ্টা করো। এই ক্লাসটা করার পরে আগে ওই দুইটা ক্লাস করবা তোমরা, ফার্স্ট যে ক্লাসটা মেটাফিজিক্যাল, এরপরে থার্ড ক্লাসটা করবা আজকে এই ক্লাসটা করলে, তাইলে তুমি এই জিনিসটা খুব ইজিলি নোট করতে পারো। ঠিক আছে, দেখো আমরা শুরু করি। প্রথমে বলতেছে, সে বলতেছে এই যে তুমি কান্না করতেছো, কেন কান্না করতেছো? ভ্যালিডিকশন মানে এটা, কথাটার মানেটা কি? এটা মানে ফেয়ারওয়েল, বিদায় বেলা, বিদায়ের সময়, ফরবিডিং মর্নিং। এই যে মর্নিং মানে কি? দুঃখ প্রকাশ করা, শোক প্রকাশ করা, এটা আসলে করো না তুমি, এটা ভালো জিনিস না। বলতেছে আমি যে বিদায় নেব, আমাদের যদি তুমি শোক প্রকাশ করে কান্নাকাটি করে এইভাবে ধরো, আমি যদি চলে যাই, বাহিরের মানুষগুলা কি করবে? তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এই কারণে তুমি এমন ভাবে বিদায় দাও যে না, আমি আসলে কোথাও যাইনি, আমি আসি আশেপাশে, তুমি নিজেকে কনফিডেন্ট করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা তো বলতেছে। কিভাবে বলছে দেখো, অ্যাজ, আচ্ছা এই কবিতার কিন্তু প্রত্যেকটা লাইন দেখছো তুমি 4 লাইন করে, কিন্তু 36টা লাইন আছে এখানে। হ্যাঁ, 36টা লাইন আছে। এই কবিতাটা রাইম স্কিম এবি এবি, অল্টারনেট রাইম স্কিম, যেটা অল্টারনেটিভ রাইম স্কিম। যদি এগুলো লাগে না তাও জেনে নিবা, এবং রেগুলার অল্টারনেটিভ মানে প্রত্যেকটা স্ট্যান্ডা 4 লাইন করে, তাহলে কোয়াট্রেন করে। এরকম কোয়াট্রেনে প্রত্যেকটা লাইনের রাইম স্কিমটা কি? এবি এবি, যেটাকে আমরা বলি অল্টারনেটিভ রাইম স্কিম। এবং প্রত্যেকটা প্যারায় সেম প্যাটার্ন ফলো করা হয়েছে, যার কারণে এটাকে বলা হয় রেগুলার রাইম স্কিম। বোঝা গেছে? তাহলে এটা as virtuous men pass mildly away and whisper to their soul to go, বলতেছে তাদের যে সে যে চলে যাবে, এটাকে বলতেছে, কম্পেয়ার করতেছে অ্যাজ ভার্চুয়াস ম্যান। ভার্চুয়াস ম্যান কে? পায়াস, ধার্মিক মানুষ। যারা ধার্মিক মানুষ, পাস মাইন্ডিয়া, তারা তাদের এই যে আত্মাটা, তাদের শরীর থেকে তাদের আত্মাটা কি হয়? মাইন্ডিয়া, খুব নীরবে শান্তভাবে চলে যায়। মানে কেউ বুঝে না যে সে মারা গেছে। একটা মানুষ আছে যে খুব কষ্ট পায় পায় মারা যাওয়া, আরেকটা আছে যে হাসতে হাসতে মারা যাওয়া। এই জিনিসটা কি বোঝা? যে একটা ধার্মিক মানুষ যখন হাসতে হাসতে মারা যায়, বা খুব নীরবে যখন তার আত্মাটা ত্যাগ করে তার দেহটা, and whisper to their soul to go, এবং এই যে সে চলে যাচ্ছে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করে। ওয়াইল্ডস, ওয়াইল্ডস কথাটা যে আর্থাইক ফর্ম, ওয়াইল্ডে এখানে ওয়াইল্ডস লেগছে, মানে তোমার ইয়া মিলানোর জন্য, কি বলে, রাইম প্যাটার্ন মিলানোর জন্য। আমরা যখন ছন্দ পড়ি না কবিতা, যেমন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের, এই যে দেখো একটা স্ট্রেস একটা আনস্ট্রেস, এই যে ছন্দ মিলানোর জন্য এখানে ওয়াইল্ডে
ওয়াইল্ডস রুলস, এটাকে বলা হয় পয়েটিক লাইসেন্স। যে কবিদের আসলে গ্রামাটিক্যাল কোনো রুলস নাই যেটা মানতে হবে, এরা নিজেরাই, কবিদের আসলে বলা হয় পয়েম। পয়েম মানে কি, মানে ক্লাসিক্যাল যুগে এদের বলা হয় পয়েম। পয়েম মানে হলো মেকার। তারা আসলে মেক করে, তারা বিভিন্ন ওয়ার্ড মেক করে, তারা বিভিন্ন জিনিস মেক করে, ঠিক আছে। তো তাদের গ্রামার বা তাদের শব্দের বুঝতে লাভ, এগুলো আর্টেক ফর্ম, তারা ছন্দ মিলানোর জন্য মাঝে মাঝে এগুলো ইউজ করে, আমাদের এটাকে মিনিং দিয়ে করতে হবে, ঠিক আছে। যাই হোক, বলতেছে while some of their sad friends do say the blade goes now and some say no, বলতেছে একটা ধার্মিক মানুষ যখন মারা যায়, যখন তার বডি থেকে আত্মাটা চলে যায়, তখন এত নীরবে চলে যায়, আশেপাশে যে মানুষগুলো আছে, তার যে শুভাকাঙ্ক্ষী, তার যে মানে দুঃখিত যে বন্ধুরা আছে, এরা কনফিউজ থাকে যে কি মারা গেছে, আরেকজন বলে না মারা যায়। খারাপ ফ্রেন্ডরাও চিন্তা করে মারা গেছে না মারা যায়, মানে কনফিউজ, যে তারে দেখা মনে হচ্ছে না সে মারা যাচ্ছে। একটু চিন্তা করো, সাইকোলজি বা ওইটা দিয়ে চিন্তা করো, যে এই যে আমি চলে যাচ্ছি, তুমি যদি এই কান্নাকাটি করো, মানুষ আশেপাশের মানুষ এটা শুনবে, পুরোটা তোমার ক্ষতি করবে। তুমি আমাকে হাসি মুখে এমন ভাবে বিদায় দাও যাতে কোনো মানুষ না ভাবে যে আসলে আমি তোমার লাইফে কোথাও গেছি বা আমি তোমার সাথে নাই, এরকমটা যাতে কেউ না ভাবে। এই কারণে কান্নাকাটি করে শোরগোল মাসে বিদায় দেওয়ার কোনো কারণ। একটা ধার্মিক ব্যক্তি যেভাবে খুশি মনে, যেমন কেউ মারা গেলে মানে শ্বাস নিতে কষ্ট হয়, এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, আইসা অনেক ধরাধরি করে, এরকম একটা অবস্থা। কিন্তু ধার্মিক যারা মানুষরা, এরা খুশি মনে মৃত্যুটাকে মেনে নেয়, এবং এরা যে মারা যায়, এদের দেহ থেকে যে আত্মারা চলে যায়, মানুষরা আসলে নিজেরাই কনফিউজ থাকে যারা কখন মারা গেছে। এরা একবার বলে কি মারা গেছে, দেখলে তো মনে হয় না মারা গেছে, একজন বলে হ্যাঁ মারা গেছে। এই যে কনফিউশনে পড়ে যায় যে তার জীবনটা আছে নাকি নাই। তো ঠিক এই যে আমাকে তুমি এইভাবে বিদায় দাও, যাতে করে কি হবে, কেউ তোমার ক্ষতি করতে পারবে। একজন ধার্মিক মানুষের সাথে তার এই চলে যাওয়ার যে সিচুয়েশনটা, এটাকে সে কম্পেয়ার, আশা করি বুঝাইতে পারছি। চালু, হ্যাঁ। পরের লাইনে এসে বলতেছে লেট আস মেক, তোমরা বাদ দাও, এবার আসো দেখে দাও নাকি আমরা মিশে যাই, এন্ড মেক নো নয়েজ, কোনো আওয়াজ করো না। আমি তোমাকে এতক্ষণ যেটা বললাম, কোনো আওয়াজ করো না, নো নয়েজ, নট টিয়ার ফ্লো, কান্নাকাটি করো না। ফ্লোড মানে কি, বন্যা, কান্নাকাটির বন্যা বসা। মেয়েরা একটু আবেগিক হয়, ঠিক আছে, ওই যে বলে না যে গড মানে আল্লাহ আমাদের যে পার্টনার, তারে আমাদের বুকে বা পাশের একটা ব্যাকা মানে বাঁকা একটা হার দিয়ে তৈরি করছে। তো এরা একটু তেরা টাইপের থাকে, মেয়েরা একটু তেরা টাইপের, একটু আবেগী, একটু জিদ করবে, এটাই সব। আমাদের কি করতে হবে, এটাকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে। বেশি আদর দিলে মাথায় উঠবো, আবার বেশি টাইট দিলে ভেঙে যাবো। তো এটাকে ব্যালেন্স করে চলতে পারে। তো বলতেছে কোন কান্নার এই বন্যা তুমি বসায়ও না, নর সাই টেম্পেস্ট মুভি, তুমি দীর্ঘ শ্বাস ফেলো, দীর্ঘ শ্বাস ফেলে আফসোস করো, আমাকে তুমি বিদায় দাও, তুমি কান্না করো না, তুমি আওয়াজ করো না, তুমি ইয়া করো না, মানুষ শুনবে, এটা খারাপ হবে, ঠিক আছে। বলতেছে ইট ওয়ার প্রফেশন অফ আওয়ার চয়েস, কিন্তু তুমি যদি কান্না করো, তুমি যদি এই যে দীর্ঘ শ্বাস ফেলো, আফসোস করো, হতাশ হও, এটা প্রফেশন মানে কি, অপবিত্র করা। বলতেছে তুমি টেম্পেস্ট, বলতেছে সাই টেম্পেস্ট মানে কি, দীর্ঘশ্বাসের যেই ঝড়, দীর্ঘশ্বাসের যেই ইয়া, এটা তুমি করো না। এতে কি হবে, ইট ওয়ার, এই জিনিসগুলা, তুমি যদি কান্না করো, তুমি যদি এরকম দীর্ঘ শ্বাস ফেলো, তুমি যদি আফসোস করো, তুমি যদি আওয়াজ করো, এই জিনিসগুলা affirmation of our joyous, এটা আমাদের যে আনন্দ, আমাদের যে ভালোবাসা, এটাকে অপবিত্র করে। তাই বুঝতে পারছি যে আমি এখন চলে যাচ্ছি, তুমি আমার কান্না করে বিদায় দিবা, বলি না যে ধরো যখন আমরা বাসা ছেড়ে যাই, আমি তখন কি বলি, আপনি মন খারাপ করে বিদায় দিবেন, আমার কি দিয়ে হবে, ঠিক আছে, এরকম একটা কথা। এটা কি হয় যে সে একটু হাসি দেয়, ঠিক এরকম আর কি। বলতেছে যে তুমি যে এই কাজগুলা করো, তাইলে এটা আমাদের যে ভালোবাসা, আমাদের যে আনন্দ, এটাকে অপবিত্র করা হয়, ঠিক আছে, এটা তুমি করো। টু টেল দা লিটি অর লাভ, এটা আমাদের ভালোবাসাটাকে অসম্পূর্ণ করে, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি করো না, ঠিক আছে। আমার এখানে এই সময়টায় হাসি খুশি থাকো, আমাকে হাসি মুখে বিদায় দাও, এবং চুপ থাকবা, কাউরে বুঝতে দিও না। যেভাবে একটা ধার্মিক মানুষ ত্যাগ করে, ঠিক
ওইভাবে আমি তোমার থেকে ত্যাগ করে তুমি হাসি মুখে বিদায় দাও, আমাদের এই ভালোবাসা তো শেষ হচ্ছে দাবার নাকি এই কথাটা। তো বোঝা গেল এই জায়গার মধ্যে অবস্থাটা কি। আসলে এখানে একে তো সাইকোলজিক্যাল ব্যাপার বলতেছে, একে তো কম্পারিজন করতেছে, আবার এই সময়টা যে অবস্থা এটাকে বোঝানো হচ্ছে। আশা করি বুঝাইতে পারছি। তুমি ওই সিচুয়েশনটাকে কল্পনায় না, তাহলে কিন্তু বুঝতে পারবে। এরপরে কি বলতেছে দেখো, তৃতীয় স্ট্যান্ডার্ড বলতেছে মুভিং অফ দ্য আর্ট। বলতেছে এই যে তুমি প্রথমে কি বলছে যে ধরিক মানুষ যেভাবে এইভাবে বিদায় দাও, এই সময় কান্নাকাটি করো না, আওয়াজ করো না, এটা আমাদের ভালোবাসাটাকে অপবিত্র করবে, ঠিক আছে, এরকম কাজ করো না। এবার বলতেছে কেন করবে না, এবার তারা একটু এক্সাম্পল দিচ্ছে। কি এক্সাম্পল দিচ্ছে, বলতেছে মুভিং অফ আর্ট ব্রিং হার্ম অ্যান্ড ফেম। এখানে মুভিং বলতে তোমার ভূমিকম্প বোঝায়, আবার বলতেছে যে রাউন্ড যে হচ্ছে ঘুরতেছে, আচ্ছা যাই হোক এখানে ভূমিকম্প হিসাবে ধরে না, আর্ট ওয়াক। মুভিং অফ দ্য আর্ট ব্রিং হার্ম অ্যান্ড ফেম। যখন ভূমিকম্প হয় মানুষের মনে কি দেয়, ভয় ধরায় দেয়, মানুষকে অনেক ক্ষতি করে। দেখবে এই যে তুরস্কের বিল্ডিং বিল্ডিং ভেঙে গেছে, মানুষের অনেক ক্ষতি করেছে, মানুষের অনেক ভয় ধরায় দেয়। ম্যান রিকন হোয়াট ইট ডিড অ্যান্ড মানুষ এটাকে অনুমান করতে পারে না, গণনা করতে, রিকন মানে কি গণনা করতে পারে না কতটুকু ক্ষতি হয়েছে। এই যে এটাতে হওয়ার পরে কতটুকু ক্ষতি হয়, মানুষ কতটুকু ভয় পায়, এটাকে কিন্তু কখনো মানুষ গণনা করতে পারে না। বাট ট্র্যাপিডেশন অফ স্পেয়ার্স, এই যে গোলকতার কারণে কি হচ্ছে, দো গ্রেটার ফার ইজ ইনোসেন্ট। এই যে তোমার এই যে ট্র্যাপিডেশন মানে কি, যে কম্পনটা যে তৈরি হয়, এই কম্পনটা তৈরি হওয়া এটা আসলে যত ক্ষতি আমাদের করুক, এটাকে কিন্তু আমরা ইনোসেন্ট না, আরে প্রাকৃতিক নিয়ম হয়ে গেছে বিশ্বকাপ। দেখো যখন এই যে পৃথিবীটা ঘুরতেছে ধরবা, এটা অনেক জায়গায় ক্ষতি, বিভিন্ন সময় ভূমিকম্প তৈরি হয়, ভূমিকম্প তৈরি হলে মানুষের অনেক ক্ষতি হয়, মানুষ অনেক এই ক্ষতিটা মানুষ কখনো গণনা করতে পারে না, এরকম একটা বাজে অবস্থা। এবং এই যে ঘোরাটা, এই যে ট্র্যাপিডেশন, যে এই যে ট্র্যাপিডেশন যেটা, এই যে কম্পনটা যে তৈরি হয়েছে, এই জিনিসটা এত ক্ষতি করার পরেও এটা কিন্তু ইনোসেন্ট। আমরা কিন্তু এই ভূমিকম্পটাকে প্রাকৃতিক নিয়মই ধরি, এটা কি কখনো অভিশাপ মনে করি না। এটা একটা প্রাকৃতিক নিয়মে হয়ে যাচ্ছে, আর প্রকৃতির সবকিছু ইনোসেন্ট, এভাবে আমরা ধরে নিই, ঠিক না। এই ভূমিকম্পের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, হওয়ার পরও আমরা এটা ন্যাচারালি মাইনা নিছি। আমরা কখনো এটার উপরে যেটা হইব এটার আশঙ্কা নিয়ে বসে থাকি না, কখনো হইছে প্রাকৃতিক নিয়মে হইছে, শেষ সার দিছি, এটা একটা ইনোসেন্ট ব্যাপার, এটা হবে স্বাভাবিক প্রকৃতির নিয়ম, এটা হয়ে থাকে, এটাকে আমরা এইভাবে মেনে নিই, ঠিক না। আমাদের অনেক ক্ষতি করা যায় লাইফে, ক্ষতি করলেও আমরা কিন্তু এটাকে ন্যাচারালি কি করি, একটা ইনোসেন্ট ভাবে ধরে নিই তো প্রকৃতির নিয়মে এটা হচ্ছে, এটা আমরা কিন্তু ধরে নিই যে আরে পাপ করছি, পাপের কারণে এটা হয়ে গেছে, এটা ঠিকই আছে, ইনোসেন্ট হিসাবে আমরা এটা কম্পেয়ার করতেছি। এটা কি ল অফ ইউনিভার্স, এই স্ট্যান্ডার্ডের মধ্যে দেখাইছে যে এই ইউনিভার্সের যে ল নীতিগুলা, এগুলাকে শো করা হচ্ছে, যে বলতেছে তুলনা দিচ্ছে যে আমি চলে যাচ্ছি, কান্নাকাটি করতেছো, কি দরকার, ঠিক আছে, এগুলো আমাদের ভালোবাসা অপবিত্র করবো। ধরো সাপোজ এই যে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, যাই হচ্ছে, এত ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ এটা গণনা করেও শেষ করতে পারবে না, কিন্তু তাও এই জিনিসটাকে কিন্তু সবাই ইনোসেন্ট হিসেবে নেয়, এবং এটা প্রকৃতির নিয়মে আসবে, মানুষ এটাকে নর্মালি নেয়। ঠিক এইভাবে আমাদের ভালোবাসা, যে আমি চলে যাচ্ছি, এটা তোমার হয়তো ক্ষতি হবে, তুমি মেন্টালি প্রেশারে থাকবা, তোমার ইয়ে থাকবা, এটাকে ইনোসেন্টলি না, যে আমি আসলে যাচ্ছি ভালোর জন্যই হয়তো যাচ্ছি, বুঝাইতে পারছি। মানে এখানে ওটাই আসলে তার ওয়াইফ রে মানাইতেছে, যেমন একটা হাজবেন্ড একটা ওয়াইফ রে মানাতে। 4 নাম্বার স্ট্যান্ডার্ড বলতেছে, এবার আরো এক্সাম্পল দিচ্ছে, কি এক্সাম্পল দিচ্ছে, বলতেছে যে ডাল সুবনারি লাভার্স লাভ, বলতেছে এইভাবে নাও। আর এবার বলতেছে শুনো, তুমি কি মনে করো যে আমাদের দূরে চলে গেলে আমাদের ভালোবাসা কমবে? আসলে না। এবার দেখো কি বলতেছে, বলতেছে ডাল সুবনারি লাভার্স। ডাল কথাটার মানে, সুবনারি কথাটার মানে কি, পার্থিব, যে ডাল মানে খারাপ, যে পার্থিব জীব, তোমার মনে করো যেটা বলতেছে যে পার্থিব যে ভালোবাসা গুলা, ডাল সুবনারি লাভার্স লাভ, পার্থিব যে ভালোবাসার যে লাভগুলা ক্যান নট অ্যাডমিট অ্যাবসেন্স, তারা অ্যাবসেন্সটাকে মেনে নিতে পারে না, পার্থিব যে ভালোবাসাগুলো আছে, ঠিক আছে,
এই পার্থিব ভালোবাসাগুলা কখনো এই লাভটা অ্যাবসেন্সটাকে মেনে নিতে পারে না। যেমন সাপোজ নর্মাল দেখবা এখানে অনেকে আছে যে তোমার থেকে 1 মাসের বেশি দূরে থাকলে সে আরেকজন গার্লফ্রেন্ড পেয়ে ফেলে। এরকম হয় না যে অনেকে আমার বর্তমান লাইফের ইয়েটা কি চুইংগামের মতো চাবাই তো যতক্ষণ মিষ্টি আছে কিন্তু লাগছে ভালো লাগছে। তো এই ডাল সুগ্লরির আবাস বলতে বুঝাইছে পার্থিব যেই অবস্থাগুলা, এই বর্তমানে যে পার্থিব যে ভালোবাসাগুলা, এইগুলা কেমন, এই লাভার্স লাভ, এই লাভারদের যে ভালোবাসাটা এটা কেমন, ক্যান নট অ্যাডমিট অ্যাবসেন্স। তারা এই অ্যাবসেন্সটাকে মেনে নিতে পারে, যে একজন আরেকজন থেকে দূরে চলে যাবে এটাকে মেনে নিতে পারে, বিকজ ইট ডাথ রিমুভ দোজ থিংস হুইচ এলিমেন্টেড ইট। বলতেছে মেনে নিতে পারে না কেন, কারণ এই লাভগুলো কি হয় ফিজিক্যালির জন্য, আকর্ষণের জন্য, সুন্দর লাগছে এর সাথে রিলেশন করছে, এর সাথে একসাথে থাকছে, কিন্তু দেখা গেছে দূরে গেছে 1 মাসের লেগে আইসা দেবো মা আরেকদিন বানাই লেগেছে নাকি। এটাই বলতেছে যে ডাল সুগ্নরি পার্থিব যে লাভার্সরা আছে তাদের যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা কখনো অ্যাবসেন্স মেনে নিতে পারে। কেন মেনে নিতে পারে না বলতেছে, বিকজ কারণ ইট ডথ রিমুভ দোজ থিং হুইচ এলিমেন্টেড ইট। যে এই ভালোবাসার মধ্যে যেটা মাধ্যম ছিল, এই মাধ্যমটা তো তার টিকে থাকে না। তারা যখন ভালোবাসে তাদের এলিমেন্টটা কি থাকে ভালোবাসার সময়, ফিজিক্যাল, তাই না? তো যখন তারা আলাদা হয়ে যায় তখন তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনটা আলাদা হয়। আর এরা এই তার সাথে যে ফিজিক্যাল রিলেশন আলাদা হয়ে গেছে তারা এটাকে সহ্য করতে পারে না, তারা এই সময় আরেকজনকে চাহিদা হিসাবে, যখন ভালোবাসাটার মধ্যে চাহিদা হিসাব করবে ওইটা ভালোবাসা না। এটা বুঝাইতে দিচ্ছে যে আমরা একজন আরেকজনকে পছন্দ করি কিসের জন্য, চাহিদার জন্য। বর্তমান লাভটা তো এরকম, চাহিদার জন্য। তো বলতেছে এই পার্থিব যে লাভার্সরা আছে এদের ভালোবাসাটা হলো অ্যাবসেন্সটা ধরে রাখতে পারে না, কারণ এদের মধ্যে যে এলিমেন্টটা এরা কি চায়, চাহিদা। এই জিনিসটা যখন তারা পায় না, কিছুদিন গ্যাপ থাকে, তখন এই ভালোবাসা শেষ হয়ে যায়। তো বলতেছে আমাদের লাভ কি পার্থিব ভালোবাসার মতো না। আমি তো তোমাকে ফিজিক্যাল এটার জন্য ভালোবাসি না, তোমাকে আমি আত্মা মন থেকে ভালোবাসি। তার মানে আমাদের এটা এই যে তাদের মতো আমাদের ভালোবাসাটা, বুঝতে পারছো? এখানে পিওর লাভটাকে দেখাচ্ছে যে মূলত আসলে ওই অ্যাবসেন্টটা, ঠিক আছে? বলতেছে আমি চলে যাচ্ছি তুমি কান্না করতেছিল কারণ তুমি তো আমার প্রতি ফিজিক্যালি একটা, আমি তোমার প্রতি না, তোমার মধ্যে আমার মধ্যে কি আছে, সোল, আত্মার একটা রিলেশন। তো আমাদের এটা কখনো ভাগ করতে পারবে না, তুমি টেনশন করবে। পরের আসতেছে, বলতেছে বাট, বলতেছে তাহলে আমাদের ভালোবাসাটা তাদের মতো না, তাহলে আমাদের ভালোবাসাটা কাদের মতো? বলতেছে বাট উই বাই এ লাভ সো মাচ রিফাইন্ড। আমাদের ভালোবাসাটা কি খুবই পিওর, রিফাইন্ড, একদম রিফাইন করা নাকি, একদম পিওর, দ্যাট আওয়ার সেলস নো নট হোয়াট ইজ। এবং আমরা আমাদের আত্মাটাও জানে না আসলে এই ভালোবাসাটা কেন, এত ভালোবাসা তাদের মনে, একজন আরেকজনকে এতটাই ভালোবাসে, এরা কত পরিমাণ ভালোবাসে এদের পরিমাণটাও তারা জানে, অনেক রিফাইন। এবং বলতেছে ইন্টার অ্যাসিউর্ড অফ মাইন্ড, এবং আমাদের ভালোবাসাটা আসলে মনের মধ্যে, আমরা একজন আরেকজনের জন্য একদম মন থেকে ভালোবাসি। কেয়ারলেস, আমরা কেয়ারলেস হয়ে পড়ি, ঠিক আছে? আইস, লিপস, হ্যান্ডস টু লিপস। বলতেছে আমরা যখন একে অপরজনের ভালোবাসি, আমাদের যে চোখ, আত্মা, হাত আছে, এই জিনিসগুলো আমাদের থাকে। আমরা আসলে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড না। তোমার কথা আমার মনে পড়ছে, তোমার চিন্তা আমার চিন্তা এক, তোমার কথা যখন মনে পড়ে আমার মনে হয় যে সেই কাজটা করলো কিনা, তার মন খারাপ কিনা, এগুলো চিন্তা করি। আমরা কখনো চিন্তা করি না তার ঠোঁটটা কেমন, তার ইয়েটা কেমন, এইগুলো না, এগুলোর থেকে আমরা কেয়ারলেস। আমাদের কি ভালোবাসাটা এটা কি একদম রিফাইন্ড একটা ভালোবাসা, বুঝতে পারছি? আচ্ছা, পরের যে স্ট্যান্ডার্ডটা, বুঝতে পারছো? তো এখানে কিন্তু বুঝাইছে যে আমাদের ভালোবাসা ভালোবাসা সবার মতো না, যারা ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, যাদের চাহিদার উপর ডিপেন্ড করে। আমার আর তোমার ভালোবাসাটা একদম সো মাচ রিফাইন্ড, এখানে কোনো ইয়া নাই। এবং এখানে আমাদের যে ভালোবাসাটার মধ্যে আছে এটার মধ্যে কি নাই, যে আমরা কেয়ারলেস থাকি। আমরা যখন একজন আরেকজনকে মন থেকে ভালোবাসি, মনের মধ্যে যখন একজন আরেকজন টান আসে তখন আমরা খুবই কেয়ারলেস। আমাদের ওই লিপ আছে, এইটা আছে, ওইটা আছে, এইটাও আমাদের মনে হয় না, মনে হয় একটা আত্মা আরেকটার সাথে কথা বলতে, বুঝতে পারছি? তো আমি দূরে থাকলে সমস্যা কি, আমার আত্মা তোমার এখানে করে আছে। পরে বলতেছে, পরের স্ট্যান্ডার্ড বলতেছে আওয়ার টু সোলস, বলতেছে আমাদের দুটা আত্মা, দেয়ার ফর হুইচ আর ওয়ান দো আই মাস্ট গো। আচ্ছা, বলতেছে আমাদের দুইটা আত্মা হলো কি, একটা। বলতেছে দো, যদিও
আই মাস্ট গো, আমার যেতে হবে, and or not yet a breach, বলতেছে এটা কখনো ভাঙন ধরবে না, বাট an expansion, বলতেছে এই যে আমি চলে যাচ্ছি, তোমার কি মনে হচ্ছে আমার দুইটা আত্মা নাকি? আসলে আমাদের দুইটা আত্মা একটাই। আমার যেহেতু এখন যাইতে হবে, যদিও আমার আই মাস্ট গো, আমার যেতে হবে, তা আমি যেহেতু যাবো, and or not yet a breach, তুমি ভাইবো না যে এটা আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি হবে। তোমার মধ্যে ভয় কি? আমি চলে যাচ্ছি, তার মানে কি আমার সাথে তোমার দেখা হবে না, ভাঙন সৃষ্টি হবে, ঠিক আছে, আমি তোমার ছেড়ে চলে যাবো, এরকম আসলে ভাবার কিছু নাই। কেন? বলতেছে বাট অ্যান এক্সপেনশন, এই যে দূরত্বটা এটা আরো এক্সপেনশন মানে কি বৃদ্ধি করবে। কি বৃদ্ধি করবে? লাইক, এই যে কম্পেয়ার করছে সিমিলি, লাইক গোল্ড টু এনি থাইনেস স্পিড, মানে গোল্ড, স্বর্ণরে যখন তুমি পেটাও, স্বর্ণরে পেটালে কি হয়? স্বর্ণটা বড় হয়, বর্ধিত হয়। ধরো একটু স্বর্ণটা যখন তুমি পেটাচ্ছ, এটা বড় হয়ে একটু হয়ে যায়। এটা কি ছোট হয় বা ভাঙ্গা যায়? স্বর্ণ কিন্তু ভাঙে না। তুমি যদি আগুনে পুড়ে স্বর্ণ বা লোহা বাড়ি দাও, এগুলা কিন্তু ভাঙে না, এগুলা কি হয়ে যায়? বড় হয়ে যায়। এতটুকু ছিল এটারে যখন বাইরে এটা কি চ্যাপটা হয়ে বড় হয়ে যায়। তো বলতেছে যে তুমি কি ভাবো, আমার যেহেতু যাইতে হবে, তুমি কি ভাবতেছো আমাদের এটা কি ভাঙ্গন ধরবে? আসলে এটা ধরবে, ঠিক আছে। এটা আরো কি হবে? অ্যান এক্সপেনশন, এটা আরো বর্ধিত হবে। কিসের মতো? লাইক গোল্ড টু এনি থাইকনেস স্পিড, গোল্ডে যেভাবে পিটালে এটা মোটা হয়, বর্ধিত হয়, ঠিক এইভাবে আমি দূরে চলে যাওয়াতে আমাদের ভালোবাসাটা কমবে না বা ফাটল ধরবে না, আমাদের ভালোবাসাটা আরো বৃদ্ধি পাবে। তুমি আমাকে মিস করবা, আমি তোমাকে মিস করবো, এটার মধ্যে আরো ভালোবাসাটা গভীর হবে। এটা কখনো ভাঙন সৃষ্টি করে না। এই ভালোবাসাগুলা যখন লং ডিস্টেন্সের যে লাভগুলো, এগুলা দেখবা একজন আরেকজনের দেখে না, ছুঁতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসাটা, একজনে কিছু হইলে আরেকজনের মানে মনে কেমন অশান্তি লাগে, এই জিনিসগুলো তৈরি হয়। তার মানে আমাদের ভালোবাসাটাই বুঝতেই পারতো আসলে খুব আবেগী, খুব প্রিয় যে লাভ আছে, এইটাকে আসলে শুরু করা। এই কারণে আসলে জন্দাম জন্দাস নাকি বলতেছে ইফ দে বি টু, দে আর টু, বলতেছে যেহেতু তুমি আমি আলাদা, দুইটা, দে আর টু, হ্যাঁ দুজন আলাদা। বলতেছে তুমি একজন, আমি একজন, আমরা দুইজন আলাদা, কিন্তু কিসের মতো আলাদা? বলতেছে অ্যাজ, এখানেও সিমিলি, বলতেছে অ্যাজ স্টিফ টুইন কম্পাস আর টু, তুমি আমি আলাদা, ঠিক আছে, ঠিক এই যে কম্পাস, ঠিক আছে, এই কম্পাসের যেমন এই যে দুইটা মাথা আছে, ঠিক আছে, এই দুইটা মাথা যেমন আলাদা, ঠিক তুমি আমিও কি দুইটা আলাদা। বলতেছে ইফ দে আর টু, যেহেতু তারা দুইজন, ঠিক আছে, দে আর টু, তারা দুইটাই, এই দুইটা, এবং কিসের মতো? অ্যাজ স্টিফ কম্পাসেস আর টু, যেমন একটা কম্পাসের দুইটা মাথা থাকে, ঠিক তুমি আমি এই দুইটা মাথার মতো, তুমি একটা আমি একটা। এবং আমাদের মধ্যে যে জিনিসটাকে আমাদের ধরে রাখছে সেটা হলো বিশ্বাস, সেটা হলো ভালোবাসা, সেটা হলো আত্মিক ভালোবাসা। আমরা দুজন, বাট আমাদের মধ্যে যে সোলটা আছে, এই সোলটা কিন্তু এক। আমরা দুইজন, বডি আমাদের দুইটা, কিন্তু আমাদের যে সোল, এই সোলটা কিন্তু সেম, আমাদের বিশ্বাসটা কিন্তু সেম। তো এবার বলতেছে যে ডাই দা ফিক্স ফুড, তুমি হলো ফিক্স ফুড, যেটা একদম দাঁড়া থাকে, যেটা নড়াচড়া করতে হয় না, আমরা একটারে দাঁড় করে অন্যটারে ঘুরাই। এন্ড বলতেছে মেক্স নো শো, যেটা আসলে বেশি ঘোরাফেরা করে না, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, যায় কোনটা? এইটা। বলতেছে টু মুভ বাট ডোন্ট ইফ আদার ডু, বলতেছে এইটা তখনই নড়ে যখন অন্যটা নড়ে। বলতেছে তুমি আমি দুইজন, যে আমাদের আত্মা তো সেম, আগে বলছে, পরে বলতেছে তোমার বডি আমার বডি আলাদা, তার মানে কি আমরা আলাদা? বলতেছে আমরা আলাদা হলো কাটা কম্পাসের মতো। বলতেছে আমি যদি নড়ি তাহলে তুমিও নড়বা, আর নাহলে তুমি তোমার জায়গায় ঠিকই থাকবে, মানে কাটা কম্পাসের সাথে তাদের লাভটাকে কম্পেয়ার। পরের স্ট্যান্ডার্ড বলতেছে যে এন্ড দাও ইন দা সেন্টার সিট, তুমি সবসময় সেন্টারেই থাকো। যখন কাটা কম্পাস ঘুরাবা দেখবা সেন্টারে একটা থাকে আর বাকিটা কি করা হয়? ঘুরে। বলতেছে দাও ইন সিট সেন্টার, তুমি সেন্টারেই থাকবা। ইয়েট ওয়েন আদার্স আর ডোন্ট রুম, যখন অন্যটা ঘুরবে, যখন অন্যটা ঘুরবে কি হবে? ইট লেন্স এন্ড হারকেন্স আফটার ইট, যখন এটা ঘুরবে তখন হয়তো তুমি একটু ঝুঁকা পড়ো,
তুমি তোমার জায়গায় কিন্তু স্থির সেন্টারে আসো, যখন অন্যটা ঘুরবে তখন হয়তো তুমি একটু ঝুঁকা পড়ো। হারকেন্স মানে কি, তুমি অন্যটার ইশারা শুই না ঘুরো। অ্যান্ড গ্রোস ইরেক্ট অ্যান্ড কামস হোম, এবং যখন আঁকাটা শেষ হয় তখন কিন্তু আবার দুইটা একসাথেই হয়ে। তো এটা দ্বারা বুঝাইছে আসলে এখানে ইনার মিনিং আছে, আমরা এটা দেখলে হবে না। ইনার মিনিংটা হলো যে তুমি সেন্টার, তুমি তোমার জায়গায় যদি ঠিক থাকো, আমি যতই ঘুরি, আমি যত দূরেই যাই, দিন শেষে আমি তোমার কাছেই আসতে পারি। এটা বলতেছে যে বৃত্ত যতই বড় হোক, যদি এইটা সেন্টারে ঠিক থাকে, এই বৃত্তটাও ঠিক যেমন হয়, ঠিক আমাদের ভালোবাসাটা এমন। তুমি যদি সেন্টারে, তুমি যদি ঠিক থাকো, আমি যত দূরেই যাই আমি ফিরে ফিরে তোমার কাছে ফিরে আসি। তুমি শুধু তোমার জায়গাতে বলবে, মানে বুঝছো যে আসলে ভালোবাসাটা বলছে কাটা কম্পাসের মতো। তুমি একটা, তোমার বডি একটা, আমার বডি একটা, কিন্তু আমাদের যে আত্মিক টাইপটা এটা একসাথে মিলে। এবং আমি এটা যখন কাটা কম্পাস বৃত্তটাকে গোল করা হয়, তখন একটা তো করে আরেকটা কি করে, সেন্টার যেটা থাকে এটা একটু ঝুঁকে, এটা কিন্তু এটা জায়গার থেকে ধরে না। এবং কাজটা শেষ হলে আবার শেষে আবার কি দুইটা একসাথে মিলে তো দেয়। ঠিক এইটা দ্বারা বুঝাইছে তুমি যদি তোমার অবস্থানে ঠিক থাকো, আমি যত দূরেই যাই আমি ফিরে ফিরে তোমার কাছেই আসি। আমার রাস্তার শেষ ঠিকানাটা কি তুমি, তাই তুমি ঠিক থাকো, আমি ঘুরে আসবো। আর একজনকে রাখার জন্য আরেকজনকে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। তোমাকে চালানোর জন্য আমার কাজ করতেই হবে। তো আমি যত দূরেই যাই তোমার টানে আমি আবার ফিরে আসবো, যদি তুমি ঠিক থাকো। এখন তুমি যদি নরবরে হতো, আমি আইসা কারে নাকি, এই জিনিসটা এখানে চিন্তা করো। মানুষের লাভটাকে কাটা কম্পাসের সাথে কম্পেয়ার করছে নাকি। আচ্ছা, লাস্ট স্ট্যান্ডা বলতেছে, such will thou be to me who must like the other foot oblique round. বলতেছে তুমি, ঠিক আছে, আমার দিকে যদি ঝুঁকো, who must like the other foot, বলতেছে obliquely round, বলতেছে তুমি তোমার জায়গায় ঠিক থাকো, ঠিক আছে, এবং তুমি আমার প্রতি তোমার ভালোবাসাটা রাখো। আমি যত দূরেই যাই আমার কর্তব্য অনুযায়ী আমি তোমার কাছে শেষ পর্যন্ত ফিরে আসবো। এবং লাস্টে বলতেছে দাই ফার্মনেস। ফার্মনেস মানে কি, এই তোমার এই অপরিবর্তনশীলতা। অপরিবর্তনশীল কি, তুমি কিন্তু এখান থেকে নড়তেছো না, তুমি যে এখানে দাঁড়ায় আছো। ফার্মনেস মানে কি, অপরিবর্তনশীল। তুমি এখানে একেবারে স্ট্রিক্ট হয়ে যে দাঁড়ায় আছো, মেক্স মাই সার্কেল জাস্ট। তুমি তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, আমার সার্কেল জাস্ট হবে, আমি কিন্তু তোমার থেকে আলাদা হব না কখনো, কারণ তুমি এখানে ফিক্সড। তো তোমার এই জায়গাটায় ফিক্সড। তুমি তোমার জায়গায় যদি অপরিবর্তনশীল থাকো, তুমি কোথাও নড়চড়ো না, একদম কঠিন হয়ে বসে আছো, আমার জন্য অপেক্ষা করতেছো, আমাদের মধ্যে জাস্ট একটু দূরত্বটা বাড়বে, সার্কেলটা হবে, ঠিক আছে। এন্ড মেক্স মি এন্ড হোয়ার আই বিগেন, এবং আমাকে আবার পুনরায় যেখান থেকে আমি শুরু করছি সেখানে ফিরিয়ে আনে। এটার মানে হলো তুমি যদি এই যে তোমার ফার্মনেস, তুমি যদি অপরিবর্তনশীল থাকো, তোমার চিন্তা ভাবনা যদি অপরিবর্তন থাকে, আমার জন্য যদি থাকে, আমাদের মধ্যে জাস্ট একটু গ্যাপ হবে, একটু ডিস্টেন্স হবে। পরবর্তীতে আবার আমি যেখান থেকে শুরু করছিলাম আমার লাইফ, আমি ঘুরে ফিরে তোমার কাছেই আসবো। তো তুমি তোমার জায়গায় ঠিক থাকো, ঠিক আছে। তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, আমার প্রতি এতটা লয়াল থাকো, আমিও ঘুরে ফিরে এসে কি করবো তোমার জায়গায়। এবং এটা আসতে আমি বাধ্য, কারণ আমাদের মধ্যে যে আত্মাটা, এটা আমাদের বডিটা হয়তো আলাদা, তুমি আমাকেও ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তো তুমি আসলে যে জায়গায় আসো, মনটা শক্ত করে আমাকে ভালোবাসো, এইভাবেই থাইকো। আমি যত দূরেই যাব, আমি ধীরে ধীরে আবার আমি তোমার কাছে। এই হলো মূলত আসলে আসলে এটা আসলে পিওর যে ভালোবাসাটা সেটা প্রকাশ করছে। তো তুমি যদি সংক্ষেপে একটু পড়তে চাও, প্রথমে কি আসবে, যে প্রথমে সে চলে যাচ্ছে, আমি শর্টলি একটু বলে দিই, যে তোমার তাদের মধ্যে যে ভালোবাসাটা যখন ছেড়ে চলে যাচ্ছে, তখন বলতেছে আসলে কান্না করো না। দেখো, একটা ধর্মীয় ব্যক্তি যখন মারা যায়, সে মারা যায় কিভাবে, সে যখন মারা যায় কেউ বুঝতে পারে, সে হাসি মুখে মৃত্যুটা খুব শান্তিপূর্ণভাবে চলে যায়। আশেপাশে যে মানুষ আছে এরাও কনফিউজ, সে কি মারা গেছে, মারা যায়। এবং এটা হওয়াতে কি হয়, যে মানুষরা এই মারা যে গেছে এটাতে মানুষ শোকাহত হওয়ার থেকে কি অবাক হয় বেশি। এবং এই মৃত্যুটাকে সবাই কি খুব ভালো মৃত্যু হিসেবে করে। ঠিক আমি যে তোমার থেকে চলে যাচ্ছি, এটাকে তুমি শান্তভাবে, কেউ যেন না জানতে পারে কিভাবে দাও, এটা আরো ভালো।
এবং বলতেছে তুমি কোনো আওয়াজ করো না, কান্নাকাটি করো না, ঠিক আছে? এই জিনিসটা আমাদের ভালোবাসাটাকে অপবিত্র করে। কেন বলতে বলো? তুমি কি মনে করো আমি দূরে যাচ্ছি যে তোমার মধ্যে থেকে আমার মধ্যে ফাটল তৈরি হচ্ছে? আসলে কিন্তু মা আমাদের ভালোবাসাটা একদম আত্মিক দিক দিয়ে। ধরো সাপোজ পৃথিবীতে যদি এই যে ভূমিকম্প হচ্ছে, এটাতে অনেক ক্ষতি হচ্ছে, হওয়ার পরও মানুষ কিন্তু এটাকে ইনোসেন্ট হিসেবে দিচ্ছে। তো ঠিক এই যে আমি যে তোমার থেকে দূরে চলে যাচ্ছি, এটাতে হয়তো কিছুটা ক্ষতি হবে, কিন্তু এটাকে ইনোসেন্ট ভাবে মেনে নিতে হবে। কারণ আমাদের বাইরে যেতে হবে, ছেলেদের বাইরে যেতেই হবে মেয়েদেরকে খাওয়ানোর জন্য। দেখা গেছে আমাকে বাইরে যেতেই হবে, এটাকে তুমি ইনোসেন্টলি মেনে নাও, ন্যাচারালি মেনে নাও। তাহলে যত ক্ষতি হোক এটাকে আর তোমাকে স্ট্রেসফুল করার। আর আমাদের ভালোবাসাটা কোনো সাধারণ এই যে বর্তমানে যে সাবলুনারি লাভার্স আছে এদের মতো না, এই নির্বোধ ভালোবাসার মতো না। ডাল মানে কি নির্বোধ, সাবলুনারি মানে কি পার্থিব, এই নির্বোধ পার্থিব ভালোবাসার মতো না, যারা এই ফিজিক্যাল ডিস্টেন্সটা, এই অ্যাবসেন্টটা তারা মাইনে নিতে পারে না। কারণ তাদের ভালোবাসাটাই হলো চাহিদার জন্য। আমার তোমার ভালোবাসা তো এইটার জন্য না, ফিজিক্যালির জন্য তো না, ঠিক আছে? আমার তোমারটা কি আত্মিক দিক। আমার যদিও যেতে হবে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মধ্যে ভাঙ্গন তৈরি করবে না। একটা সোনাকে পিটালে যেভাবে সোনা বর্ধিত হয়, বড় হয়, ঠিক আমি দূরে যাওয়াতে আমাদের ভালোবাসাটা আরো বৃদ্ধি পাবে, আরো বাড়বে। এবং বলতেছে তোমার আত্মা আমার আত্মা এক। হ্যাঁ, এবং বলতেছে যদিও আমি তুমি দুইটা বডি দুই রকম, বডি দুই রকম হলো কাটা কম্পাসের মতো। কাটা কম্পাসের যেমন একটা জয়েন্টে দুইটা ঠিক থাকে, আমাদের ভালোবাসাটা হলো এইটা। তুমি একটা বডি, আমি একটা বডি। তুমি হলো সেন্ট্রাল, আমি হলাম এটা। কারণ পুরুষ মানুষরা বাইরে যেতে হয়, তাহলে তুমি যদি সেন্টার, তুমি ঘরে থাকবা, তুমি যদি ঘরে ঠিক মতো থাকো, তোমার এই ঠিক থাকাটা আমি জাস্ট কি করবো, সার্কেলটাই হবে। কিন্তু যখন এই কম্পাসটা রাইখা দাও, তখন কি একসাথে করে রাখো না? শেষ পর্যন্ত দুইটা কিন্তু আমরা একসাথেই হয়ে যাবো। তো তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, আমি যত দূরেই যাই আমাদের মধ্যে জাস্ট সার্কেলটা বাড়বে, ঘুরে ফিরে আমি যেখান থেকে শুরু করছি এখানে আমার কি করতে হবে, ফিরে আসতে হবে। তুমি তোমার জায়গায় ঠিক থাকো, আমি ঘুরে ফিরে আমি কাজ করে আমি আবার তোমার কাছে আসতেছি, এইটুকু বিশ্বাস নাও। এই বইলা তুমি বুঝতেই পারতেছো এখানে যেটা আমরা বলি যে মেটাফিজিক্যাল যে কনসেপ্ট, এটা পাবা কাটা কম্পাসের সাথে কম্পেয়ার করা, পৃথিবীর সাথে কম্পেয়ার করা, এই জিনিসগুলো এখানে পাবা। এবার এটার সাথে যে প্রশ্নগুলো আছে এগুলো করে নাও। এটা ক্লাস নিলে আশা করি বুঝাইতে পারছি, কতটুকু পারছে জানি না। সবসময় তো আসলে সেম প্যাটার্নে বোঝানো হয় না, এক একটা ক্লাস এক এক রকম হয়ে যায়। আগে একরকম হয়তো বুঝাইছে, আবার আর একরকম বুঝাইলাম, এটা ডিপেন্ড করে। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝো আরো দু একবার ক্লাসটা দেখবা, আশা করি বুঝতে পারবো। আজকে এই পর্যন্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আসসালামু আলাইকুম।